দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। সংযুক্ত আরব আমিরাতে পালিত হয়েছে রেমিটেন্স যোদ্ধা দিবস। শনিবার জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানকে স্মরণ করে এই আয়োজন করা হয়। প্রদর্শিত হয় গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ও চিত্রকর্ম। পাশাপাশি আলোচনা সভায় অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান সহ প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন প্রবাসীদের অনেকেই। সেই অবদানের কথা স্মরণ করেই সংযুক্ত আরব আমিরাতে পালিত হলো রেমিটেন্স যোদ্ধা দিবস। দুবাই শহরে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনফারেন্স রুমে এ আয়োজনে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শন হয়। এছাড়াও গণ অভ্যুত্থানের স্মরণে আঁকা বিভিন্ন চিত্রকর্মও তুলে ধরা হয় বর্ষপূর্তিতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। গণ অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আন্দোলনকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিল প্রবাসীরা। পাশাপাশি রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে তৎকালীন সরকারের উপর চাপও সৃষ্টি করে তারা। আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন তারা অলরেডি কিন্তু তাদের কষ্টার্জিত রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে অনেক আগে থেকে কিন্তু সমৃদ্ধ করে আসছিলেন, এবং জুলাই যে গণ অভ্যুত্থানটা হলো সেখানে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা ছিল একটা অসামান্য ভূমিকা। প্রবাসীদের প্রতি বাংলাদেশ সরকারের কিন্তু অলরেডি একটা দায়বদ্ধতা আছে যে প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, কিন্তু জুলাই ঘটনাটা বা জুলাই ঘটনায় প্রবাসীদের ভূমিকাটা সম্ভবত আমাদের যে সরকারের দায়বদ্ধতা সেটাকে কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রম কাউন্সিলর আব্দুস সালাম। এ সময় প্রবাসী কমিউনিটির আরও অনেকেই উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকৌশলী সালাউদ্দিন ও বাংলাদেশ প্রেস ক্লাব ইউ এর সভাপতি মামুনুর রশিদ সহ অন্যরা। সরকার যারা রেমিটেন্স যোদ্ধা দিবস হিসাবে আজকের এই দিনটিকে নির্বাচিত করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একজন প্রবাসী হিসাবে। আমরা রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করছি, বাংলাদেশকে এগিয়ে নিচ্ছি, আমরা ওটাতেই জোর দিব। আমরা এই দেশের আইন কানুন ফলো করে চলব। আয়োজকরা বলছেন, এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে থাকা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের অসামান্য ত্যাগ ও দেশের প্রতি গভীর ভালোবাসাকে সম্মান জানানো হলো। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হচ্ছে জুলাই বিয়ন্ড বর্ডার্স ও রেমিটেন্স যোদ্ধা দিবস। রোববার দূতাবাসের হলরুমে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। লেবাননের বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। অনুষ্ঠানে অংশ নেয় লেবাননের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি দেশটির বহু প্রবাসী বাংলাদেশি। বাহরাইনের কুমিল্লার চান্দিনা উপজেলার 10 নম্বর গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 9টায় বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নিজস্ব হলরুমে আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। গেস্ট অব অনার ছিলেন বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে গিয়াসউদ্দিন মিয়াজি, মোহাম্মদ সেলিম, মকবুল আহমেদ ও নোমান উদ্দিন মনির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাহরাইন প্রবাসী সহ সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 10 নং গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদকে ভালোভাবে সামনে দিয়ে অগ্রসর করার জন্য আমরা সবাই যাতে মিলেমিশে থেকে একসাথে সামনের দিকে ভালো কাজগুলো করতে পারি, সমাজ সেবামূলক যেই কাজগুলো আছে সেগুলা বিদেশে এবং দেশে। আমরা আশা করি এটি 10 নং গল্লাই ইউনিয়নের উজ্জ্বল ভবিষ্যৎ জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের হেড অফ ফাইন্যান্স সহ 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে দেশ ছেড়ে পালিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ও মালিক সালমান বিন রশিদ। প্রতিষ্ঠানের কর্মচারীরা বলছেন গ্রাহকের টাকা নিয়ে পালিয়েছেন তিনি। কিন্তু একটি গণমাধ্যমে সালমান দাবি করেছেন প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তার বিশ্বাসঘাতকতায় প্রতিষ্ঠানটি ডুবেছে। এই পরিস্থিতিতে আগাম টিকিট কাটা অসংখ্য গ্রাহক ও ট্রাভেল এজেন্সির অর্থ ফেরত পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শনিবার রাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের কার্যক্রম বন্ধের। গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক সালমান বিন রশিদ। এমন খবরে উদ্বিগ্ন গ্রাহক ও এজেন্সিগুলো ভিড় করেন মতিঝিলের সিটি সেন্টারে ফ্লাইট এক্সপার্টের অফিসে। আজকে সকাল থেকে হঠাৎ করে একটা গুঞ্জন আমরা শুনি আর কি, যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদের ম্যানেজমেন্ট অফ হয়ে গেছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে ওরা পালিয়ে যায়, ওদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার প্রায় 70 লক্ষ টাকার মতো টিকিট আটকে আছে, যেটা ফ্লাইট এক্সপার্টে। এর মধ্যে কিছু টিকিট আছে যেগুলো হচ্ছে কি থার্ড পার্টি থেকে ওরা নিয়ে আমাদেরকে দিচ্ছে। আমাদের মোটামুটি প্রায় 10 লক্ষ টাকার টিকিট আছে এখানে। ফ্লাইট এক্সপার্টের মালিক নিখোঁজ এমন অভিযোগে মতিঝিল থানায় জিডি করেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা বলছেন গ্রাহকের টাকা নিয়ে পালিয়েছেন তাদের এমডি সালমান। কিন্তু একটি গণমাধ্যমে সালমান দাবি করেছেন প্রতিষ্ঠানটির 3 কর্মকর্তার বিশ্বাসঘাতকতায় প্রতিষ্ঠানটি ডুবেছে। শুধু ফ্লাইট এক্সপার্ট জড়িত না, এটার সাথে হাজি জড়িত, এটার সাথে বড় বড় এজেন্সি জড়িত। টিকিটগুলোর জন্য রিফান্ড না হয়, যাত্রীগুলো প্রবাসে যাবে, তাদের অনেক আশা নিয়ে তারা স্বপ্ন নিয়ে তারা নিঃস্ব হয়ে যাবে। আমাদের টিকিটগুলো যেন অনলাইনে থাকে, আমরা জানি যাত্রী করে জানি সহি সালামত যেন ফ্লাইট দিতে পারি। শনিবার রাতেই এক গ্রাহক কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সহ 5 জনের নাম উল্লেখ করে মতিঝিল থানায় মামলা করেন। এরপর ফ্লাইট এক্সপার্টের হেড অফ ফাইন্যান্স সাকিব হোসেন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে অনেক লোকের অর্থ এখানে ছিল, তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করত। এই 17টি প্রতিষ্ঠানের প্রায় 4 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আগাম টিকিট কাটা অসংখ্য গ্রাহক ও ট্রাভেল এজেন্সি অর্থ ফেরত পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পুলিশ অর্থ উদ্ধারে মালিকের খোঁজ করছেন বলে সংবাদ সম্মেলনে জানায়। 2017 সালে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। বিশেষ করে কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে ভোক্তাদের কাছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ফিনল্যান্ডে পর্দা নামলো 3 দিনব্যাপী হেলসিঙ্কি +50 আন্তর্জাতিক সম্মেলনের। কড়া নিরাপত্তার মধ্যেই রাজধানী হেলসিঙ্কিতে চলে সম্মেলনটি। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ কূটনীতিকদের আগমনে মুখরিত হয় সম্মেলনস্থল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মানবাধিকার ইস্যু সহ আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করেন বক্তারা। ফিনল্যান্ড থেকে আব্দুল্লাহ ইকবালের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার ফিনল্যান্ডের রাজধানীতে শুরু হয় হেলসিঙ্কি +50 আন্তর্জাতিক সম্মেলন। অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা হেলসিঙ্কি। 3 দিনব্যাপী এই সম্মেলন চলে শুক্রবার পর্যন্ত। একদিনের মূল অধিবেশন সহ চলে 2 দিনের সাইডলাইনের বৈঠক। এবারের আসরে যোগ দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বহু উল্লেখযোগ্য নেতা। একটি শান্তির পৃথিবী গড়ে তোলার আহ্বান ছিল বিশ্ব নেতাদের কণ্ঠে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধ নয়, আলোচনাই হতে হবে সমাধানের পথ। আলোচনায় রাশিয়া ইউক্রেন ইস্যুতে কথা বলেন বিশ্ব নেতারা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা। হেলসিঙ্কি অ্যাকর্ড ছিল আশার প্রতীক। আমাদের আবার সেই মূল্যবোধকে রক্ষা করতে হবে। ইউক্রেনের পাশে দাঁড়ানো শুধু নৈতিক দায় নয়, পুরো ইউরোপের ভবিষ্যতের প্রশ্ন। ঐতিহাসিক হেলসিঙ্কি চুক্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় সম্মেলনটি। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব এবং পশ্চিমা ব্লকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্যই প্রকাশ্যে আসে চুক্তিটি, যাতে স্থান পায় বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানবিক বিষয়গুলি। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাজ্যের লন্ডনে অভিবাসন ইস্যুতে পাল্টাপাল্টে বিক্ষোভ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। শনিবার অভিবাসন প্রত্যাশীদের রাখা হয়েছে এমন একটি হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন অভিবাসন বিরোধী ব্রিটিশরা। একই সময় অভিবাসীদের পক্ষেও বিক্ষোভ করে আরেকটি দল,
পাল্টাপাল্টি সমাবেশের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 9 বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এদিকে ম্যানচেস্টার ও নিউ ক্যাসেলেও হয়েছে অভিবাসন বিরোধী বিক্ষোভ। গত বছর দেশটির অন্তত 27টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, যা পরে রূপ নেয় দাঙ্গায়। দেশটিতে বসবাসরত মুসলিমদের ওপর এবং অভিবাসন কেন্দ্রগুলোতেও হামলার ঘটনা ঘটে। গৃহপরিচারিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি প্রজ্জ্বল রেভান্না। সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়েরও নাতি তিনি। শনিবার কর্ণাটকের আদালতে দেয়া হয় এই রায়। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য প্রজ্জ্বলের সাজা ঘিরে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারকে তুলোধুনো করছে বিরোধীরা। 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জনতা পার্টির সাবেক এমপি প্রজ্জ্বল রেভান্নার কিছু ভিডিও, যেখানে ধরা পড়ে একাধিক নারীর ওপর প্রজ্জ্বলের যৌন হয়রানির দৃশ্য। ভাইরাল হয় প্রায় 3000 ভিডিও। ঝড় ওঠে সমালোচনার। 34 বছর বয়সী প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে প্রায় 400 নারীকে ধর্ষণের অভিযোগ তোলে বিরোধী দল কংগ্রেস। যৌন নির্যাতনকারীকে সমর্থনের জন্য নরেন্দ্র মোদীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। प्रज्वल रवन्ना 400 महिलाओं का रेप करता है, वीडियो बनाता है, और कर्नाटका की हर महिला को मालूम होना चाहिए कि जब प्रधानमंत्री आपसे वोट मांग रहे थे तो उनको मालूम था प्रज्वल रवन्ना ने क्या किया था। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রেভান্না পরিবারের একটি বাগান বাড়িতে কাজ করতেন ভুক্তভোগী নারী। বেশ কয়েকদিন তার উপর যৌন নির্যাতন চালায় প্রজ্জ্বল। নিজের ক্যামেরাতেই ধারণ করেন ধর্ষণের দৃশ্য। একসময় 48 বছর বয়সী নারীকে বের করে দেয়া হয় কর্মস্থল থেকে। ভোটের আগে শত শত ভিডিও ছড়িয়ে পড়লে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়ে জার্মানি চলে যান প্রজ্জ্বল। এই ঘটনা ব্যাপক প্রভাব ফেলে ভোটের মাঠে। নির্বাচনে জনতা দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনেও হেরে যান প্রজ্জ্বল। জার্মানি থেকে ফেরার পর গ্রেফতার করা হয় তাকে। ধর্ষণের মামলায় তদন্ত আর বিচার কাজ শেষে গত শুক্রবার প্রমাণিত হয় প্রজ্জ্বলের বিরুদ্ধে আনা সব অভিযোগ। শনিবার বেঙ্গালুরুর আদালতে যাবজ্জীবন সাজা দেয়া হয় তাকে। ভারতের দোর্দণ্ড প্রতাপশালী রাজনৈতিক পরিবারের সদস্য প্রজ্জ্বল। সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ের নাতি তিনি। বাবা কর্ণাটকের সাবেক মন্ত্রী এইচ.ডি. রেভান্না। চাচা এইচ.ডি. কুমারস্বামীও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী। বর্তমান মোদী সরকারের জোটে রয়েছে তার জনতা দল। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যের এমন সাজা ভারতের ইতিহাসে বিরল। এই ঘটনা আলোড়ন তুলেছে দেশ জুড়ে। প্রজ্জ্বলের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনের ভিডিও প্রচার করে তীব্র সমালোচনা করছে বিরোধীরা। শুনানিতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন প্রজ্জ্বল। শত শত ফাঁস হওয়া ভিডিও এডিটেড এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তার কার্যালয়ের। রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে প্রজ্জ্বল রেভান্নার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় গণহত্যার প্রতিবাদে লাখো মানুষের মিছিলে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল সিডনির হারবার ব্রিজ, যেটিকে দেখা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েতের একটি হিসেবে। তীব্র বৃষ্টি উপেক্ষা করে কমপক্ষে 1 লাখ মানুষ অংশ নেন। রোববারের বিক্ষোভটিতে যোগ দেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির বেশ কয়েকজন সেনেটর। গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ আর তীব্র খাদ্য সংকটের প্রতিবাদ জানান তারা। তেল আবিবের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয় জনসমুদ্রে। ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানে প্রকম্পিত হয় ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। 1 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের ব্রিজটিতে বন্ধ হয়ে যায় সকল যান চলাচল। দর্শক, এ ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।